হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ কোনো ভিডিওতে রিয়াকশন নয়, আজ আলোচনা বিশ্লেষণ করা হবে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। মধ্য জানুয়ারি থেকে আমরা দেখতে পেয়েছি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ইউটিউবার্স, ব্লগার্স এবং যেসব বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তারাই। বাংলাদেশিরা কেন ভারতীয় পণ্য বয়কট করছে, তাতে বাংলাদেশিদের লাভ কি, তার সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। আর ভারতের প্রতি বাংলাদেশের সবাই না, বাংলাদেশের এক তবকা মানে কিছু সংখ্যক মানুষ কেন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে তার সম্পর্কেও আজ আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। সেটা জানতে হলে আমাদের বাংলাদেশের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে তার সম্পর্কে জানতে হবে। গত 7 জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এই সংসদ নির্বাচনে সরকার তো অংশগ্রহণ করেছে, কিন্তু বিরোধী দল বিএনপি, জামায়াত এবং এদের সহ যে দলগুলি ছিল তারা বয়কট করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কোনো প্রার্থী দেয়নি বিএনপি এই নির্বাচনে। ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। কিন্তু এখানে দোষ ভারতের উপর। বিএনপির লেসপেন্সার যারা, তারা আরোপ লাগিয়েছে যে ভারত জোর করে বাংলাদেশে শেখ হাসিনাজিকে সরকারে রেখে দিয়েছে, জোর করে আওয়ামী লীগকে সরকারে রেখে দিয়েছে। এটা কেমন যুক্তি তাদের? আমি বা ভারতীয় যারাই বর্তমান সময় এই টপিক নিয়ে দেখছেন তারাই হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন যে বাংলাদেশের বিরোধী দল বিএনপি কেন এই ধরনের একটা আরোপ, এই ধরনের একটা দোষ ভারতের উপর চাপিয়ে যাচ্ছে অনবরত। বন্ধুরা, আমরা ধরেই নিলাম যে ভারত প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে জোর করে ক্ষমতায় বসিয়ে রেখেছে। কেন রেখেছে? কিসের স্বার্থে রেখেছে? কি দরকার ভারতের? সেটাও তো আমাদের জানতে হবে, সেটাও তো আমাদের বুঝতে হবে। কেন ভারত সরকার বিএনপির উপর বিশ্বাস রাখে না? কেন ভারত সরকার জামায়াতকে বিশ্বাস করে না? হ্যাঁ, 1975 থেকে 2004 পর্যন্ত যে সরকার বাংলাদেশে এসেছে তাদের সাথে ভারত সরকার কাজ করেছে। সে এরশাদ হোক, জিয়া হোক, আওয়ামী লীগ হোক, রাষ্ট্রপতি শাসন হোক, তখন ভারত কাজ করেছে, তাদের সাথে করেছে, সেই সব সরকারের সাথে করেছে। কিন্তু 2004 থেকে 2008 এর মাঝে কি এমন ঘটনা ঘটেছে যে ভারত সরকার বিএনপি আর জামায়াতকে একদমই বিশ্বাস করতে পারছে না? সেটা আগে আমাদের জানতে হবে। আমি এই বিএনপির বন্ধুদের প্রশ্ন রাখতে চাই, কেন বিশ্বাস করছে না ভারত সরকার? 2004 সালে
বাংলাদেশে 10 ট্রাক অবৈধ অস্ত্র আটক হয়েছিল, সেটা আমরা কম বেশি জানি, কিন্তু যারা জানেন না তারা গুগলে যে সার্চ করবেন পেয়ে যাবেন, তাতে কি লেখা আছে বুঝতে পারবেন। এই 10 ট্রাক অস্ত্র আসামের বিচ্ছিন্নতাবাদী, যাদেরকে আমরা সন্ত্রাস বলে মনে করি, তাদের হাতে তুলে দিচ্ছিল বিএনপি জামায়াত। তাদের একটাই মনোকামনা, 1971 সালে যখন বাংলাদেশ সে জন্ম হয়, তখন ভারত এই মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান ওনাকে সাপোর্ট করেছিল পাকিস্তানের থেকে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য। কিন্তু এই বিএনপি জামায়াত এরা কিন্তু স্বাধীনতার বিপক্ষে ছিল। এদেরকে আমরা রাজাকার বলে থাকি, এদেরকে আমরা স্বাধীনতা বিরোধী কামী বলে থাকি। তাই এদের মনের ভিতর অনেক দিন ধরে একটা ক্ষোভ রয়ে গেছে, অনেক দিন ধরে একটা চক্রান্ত চলছে, কিভাবে ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করা যায়, কিভাবে ভারতের সাথে যে 7 সিস্টার রাজ্য রয়েছে নর্থ ইস্টে, ওই 7 সিস্টার রাজ্যকে কিভাবে আলাদা করা যায়। তাই উলফার হাতে তুলে দিচ্ছিল এই 10 ট্রাক অস্ত্র, সেটা ভারত সরকার জানতে পেরে যায়। তারপর থেকে বিএনপি জামায়াতের উপর থেকে ভারত সরকারের বিশ্বাসটাই চলে যায়। কিন্তু আমার এই কথাগুলো হয়তো আপনাদের মন গড়ন লাগবে, কিন্তু আসলে এটা মন গড়ন কথা নয়। সোশ্যাল মিডিয়াতে সবকিছুই পাওয়া যায়, আপনারাও সার্চ করে দেখতে পারেন। তারেক জিয়া বারবার নাকচ করেছে যে ভারতের বিরুদ্ধে কোনো গতিবিধি বাংলাদেশের মাটিতে হচ্ছে না, কিন্তু ভারত বারবার বিএনপি সরকারের সামনে এই সমস্যাগুলি তুলে ধরেছে, কিন্তু বারবার নাকচ করেছে বিএনপি সরকার। তারপর থেকে ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে এর কোনো বিকল্প দেখতে হবে। 2008 সালে বাংলাদেশে নির্বাচন হয়, আওয়ামী লীগ সরকার গঠন করে। তারপর আওয়ামী লীগ সরকার দেখেছে তদন্ত করে যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী গতিবিধি হচ্ছে, সেগুলো বন্ধ করেছে শেখ হাসিনাজি। এটা মাথায় রাখতে হবে। তারপরেও ভারত সরকার এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বারবার বলেছে যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করার জন্য। কিন্তু বিএনপি এবং বিএনপির যারা লেসপেন্সার, যারা সাপোর্টার বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট যা বা ইউটিউবার্স যারা আছে, ব্লগার যারা আছে, তারা একটা কথাই বারবার বলছে, ভারত কূটনৈতিক আর রাজনৈতিকভাবে শেখ হাসিনাজিকে সাপোর্ট করে আছে, তার জন্যই নাকি বাংলাদেশের ক্ষমতায় বসে আছে শেখ হাসিনাজি। এটা কোনো কথার মতো কথা? আপনারাই বলুন। বিএনপি যদি এই নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে ডেফিনেটলি বিএনপি জিতত এবং বিএনপি সরকার গঠন করতে পারত বাংলাদেশে। বাংলাদেশের জনগণ যেভাবে রিয়াকশন দিয়েছে তাতে তো এটাই আমরা বুঝতে পারি। কিন্তু বিএনপি তো মাঠ পরিত্যাগ করে দিয়েছে, তাহলে ভারতের দোষ কোথায়? এখানে ভারতের দোষ কোথায়? নির্বাচনে অংশগ্রহণ করার পর যদি প্রশাসন যদি শেখ হাসিনার প্রতি বেশি সাপোর্ট করত,
এবং বিএনপি যারা করে বা বিএনপি যারা সাপোর্টার তাদেরকে যদি ভোট ডালতে বাধা দিত, তাহলে নয় বুঝতাম যে এখানে পার্সিয়ালিটি করা হয়েছে বা এখানে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়নি, তার সম্পর্কে আমরা প্রতিবাদ করতে পারতাম। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মাঠ বহিষ্কার করে দেয়, নির্বাচনে অংশগ্রহণ না করে, সেখানে ভারতের কি দোষ থাকতে পারে? যখন শেখ হাসিনা যে সরকার গঠন হয়েছে তার এক সপ্তাহ পর 7 তারিখে নির্বাচন হয়েছে, 14-15 তারিখ থেকে শুরু হয়েছে ভারতীয় পণ্য বয়কটের, এবং এই বিএনপির লোকজন আরো অনেকগুলো আরোপ ভারতের উপর লাগিয়েছে। তার ভেতর ভারত নাকি বাংলাদেশের উপর আগ্রাসন করে থাকে। এই আগ্রাসন শব্দের অর্থ কি, সেটা কি এই বিএনপির যারা সাপোর্টার, বিএনপির যারা লেসপেন্সার, জামায়াতের যারা দালাল, তারা কি জানে ভারত কি এমন আগ্রাসন করেছে বাংলাদেশের উপর? ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করেছে, ভারত বাংলাদেশের কোনো জমি দখল করে রেখেছে, ভারত বাংলাদেশের রাজনীতিতে কোনো বাধা সৃষ্টি করেছে, ভারত বাংলাদেশের কি এমন ক্ষতি করেছে যে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এটাই বলে যে ভারত বাংলাদেশের উপর আগ্রাসন চালায়। ভাই, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশের মানুষ সেটা ভালোভাবেই জানে, তারাই ভোট দিয়ে তাদের সরকার ক্ষমতায় আনে। সেখানে ভারতের সমস্যা কোথায়? ভারতের তো কোনো সমস্যা নেই। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র, পৃথিবীতে 720 কোটি মানুষ রয়েছে, তার ভিতর 150 কোটি মানুষ শুধু আমাদের ভারতবর্ষেই রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে নাম্বার 1-এ ভারত। তাহলে একটা গণতন্ত্র রাষ্ট্র হয়ে আর একটা গণতন্ত্র রাষ্ট্রের প্রতি যে আগ্রাসন চালাবে, এ কথা কেউ মানতে পারে? ভারত তো চাইবেই যে আমাদের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে গণতন্ত্র স্থাপিত হোক। দেখুন, পৃথিবীতে 2টি দেশ খুবই বিচিত্রময়, এখন 3টে বললেও ভুল হবে না। প্রথম হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, আর তৃতীয় হচ্ছে মায়ানমার। এ বড় বিচিত্রময় দেশে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ থাকে 90 দিন। পাকিস্তানে 1টা বছর তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে। নির্বাচন হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত সেই পাকিস্তানে সরকার গঠন হয়নি। 3 দিন ধরে রেজাল্ট আউট হয় না নির্বাচনের। সেখানে কি? সেখানে বুটের তলায় থাকে গণতন্ত্র পাকিস্তানে। বাংলাদেশে ঠিক সেই রকম একটা নকশা তৈরি করতে চাইছে এই বিএনপি জামায়াত, এরা যে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে গণতন্ত্র শেষ হয়ে যাক, এটাই চাইছে বিএনপি জামায়াত। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন কেন করতে হবে? কেন করতে হবে? যদি বিএনপির ভিতর দম থাকে, বিএনপির পিছনে যদি জনবল শক্তি থাকে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের দরকার কি? আমরা তো দেখেছি বিএনপি যখন শাসন করেছে তখন আওয়ামী লীগকে পাত্তাই দেয়নি, আমরাও দেখেছি। সেসব দিন আমরা ভুলে যাইনি তো, সেসব দিন আমাদের মাথায় এখনো রয়েছে।
নির্বাচনে অংশগ্রহণ করেনি, অথচ ভারতের উপর দোষ চাপিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক পিপল টু পিপল নট বেটার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট গুড রিলেশন। বাংলাদেশের 70% পিপলস ভারত বিদ্বেষী। কেন কেন আমরা জানি, পরিবারের ভেতর যদি কেউ বড় হয়, তার উপর অনেক রকমের দোষ তুলে ধরে পরিবারের যারা ছোট আছে তারা। এই দক্ষিণ এশিয়াতে ভারত একটা বিশাল রাষ্ট্র, এর পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো রয়েছে তারা সবসময় ভারতের দিকেই আঙুল তুলবে। আমাদের উপর আগ্রাসন করছে, আমাদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, আমাদের ন্যায্য পাওনা দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের আগ্রাসনবাদী কথাবার্তা তাদের মুখ থেকে বেরিয়ে আসে। কিন্তু এরা জানে না যে পরিবারের যে বড় হয় তাকে অনেক ঝড় ঝাপটা সামলাতে হয়। একটা বটবৃক্ষ, তার উপর যতটা ঝড়ের প্রভাব পড়ে, কিন্তু তার নিচে যেসব ছোট গাছপালা থাকে না, তার উপর কিন্তু সেরকম প্রভাব পড়ে না, এবং ওই বটবৃক্ষের জন্যই সেই ছোট ছোট গাছগুলো কিন্তু বেঁচে থাকে। বাংলাদেশের অবস্থাও ঠিক তেমনই। ভারত কিছু না করলেও ভারতের উপর দোষ আমাদের দিতে হবে, এটাই তাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। এবার আসি সীমান্ত হত্যা। বাংলাদেশিদের মনের ভিতর রয়েছে যে ভারতের বিএসএফ সীমান্তে বাংলাদেশিদের হত্যা করে। ফেলানি হত্যা হয়েছে, বিজিবি হত্যা হয়েছে, অনেক মানুষের হত্যা হয়েছে। বাইরে বিএসএফ এর খেয়ে কি কাজ নেই? বিএসএফ কেন হত্যা করবে? কি দরকার পড়েছে বিএসএফ এর? বিএসএফ কিসের জন্য হত্যা করবে? দেখুন, 500 মিটার জমি কিন্তু বাংলাদেশের ভিতর আমাদের রয়েছে। मतलब মেন সীমান্ত যে পিলার, তার থেকে 500 মিটার ভিতরে আমাদের ফেন্সিং করা রয়েছে। এই ফেন্সিং এর আশেপাশে যখন আসবে, যখন এই ফেন্সিং কেটে ভারতের ভিতর ঢোকার চেষ্টা করবে, তখনই তো বিএসএফ গুলি করে। তখনই তো ফেলানিকে কি ঘর থেকে তুলে নিয়ে এসে গুলি করা হয়েছিল? যে ফেলানির কথা আপনারা বারবার তুলে ধরেন, সেই ফেলানিকে ঘর থেকে তুলে নিয়ে এসে কি গুলি করে ঝুলিয়ে রাখা হয়েছিল? না ওই ফেন্সিং পার হওয়ার সময়? কখন? এটা আপনারা ভেবেচিন্তে বলবেন। ভারতে আসার জন্য লিগ্যাল ডকুমেন্টস, পাসপোর্ট নিয়ে আসবেন, কেন আসেন না? কি সমস্যা কি? দোষ আপনাদের, সেই দোষ আমাদের বিএসএফ এর উপর কেন লাগান? কোন বিএসএফ ফেলানিকে ঘর থেকে তুলে নিয়ে এসে মেরে ঝুলিয়ে রেখেছিল? আরে ভাই, ফেলানি তো অবৈধভাবেই যাচ্ছিল কি যাচ্ছিল না? আর যারা ফেন্সিং কেটে ভারত থেকে গরু নিয়ে যায়, যারা ফেন্সিং কেটে চিনি, চাল, কেরোসিন তেল এগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে যায়, আর তখন যদি বিএসএফ গুলি করে, সে তো ভারতেরও হতে পারে, বাংলাদেশেরও হতে পারে। তখন তারা তো চুরি করছিল, তারা তো
অবৈধভাবে কাজ করছিল, অপরাধমূলক কাজ করছিল। আর বিএসএফ রাখা হয়েছে কিসের জন্য? ভারত সরকার কি পাগল নাকি? লাখো কোটি টাকা তাদেরকে প্রতি মাসে, তাদের প্রতিদিন তাদের পিছনে খরচা হয় কিসের জন্য? কেন পুষে রেখেছে তাদেরকে? কিসের জন্য? শুধু আমাদের সীমানা যাতে সুরক্ষা থাকে, সংরক্ষণ করার জন্যই তো। কিন্তু বাংলাদেশের মানুষ যারা এই দোষগুলো দেয় সীমান্ত হত্যা নিয়ে, তাদেরকে অনুরোধ করব, আপনারা সীমানার আশেপাশেও আসবেন না। যে মেন পিলার, ওই পিলার ক্রসিং করবেন না। 500 মিটারের ভিতর আসবেন না। 500 মিটারের ভিতর আসলে বিএসএফ এর অধিকার রয়েছে গুলি করার। ঠিক আছে, আসবেন না। ভারতে আসলে লিগাল ভাবে আসুন, পাসপোর্ট নিয়ে আসুন, তাতে কোনো সমস্যা নেই। আর যে আসবে সে নিজে দায়ী। এখানে বিএসএফ দায়ী নয়, ভারত সরকার দায়ী নয়। ভারত সরকার বা বিএসএফ বাংলাদেশিদের ঘর থেকে তুলে নিয়ে আসে না, আর তুলে নিয়ে এসে মেরে ঝুলিয়ে রাখে না। আমি কোনো মৃত্যু কামনা করি না, সকল মৃত্যুই বেদনাদায়ক। ফেলানির মতো আর কোনো যত মৃত্যু না হয় তারই কামনা করি আমি। তিস্তার জল ভাগাভাগি, তিস্তার জল নিয়ে বাংলাদেশিদের মনে অনেক ক্ষোভ যে ভারত তিস্তার জল দিচ্ছে না। তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি নিয়ে আমরা বিভিন্ন ধরনের গল্প শুনেছি, কাহিনী শুনেছি। বাংলাদেশিদের আরোপ ভারতের উপর দেওয়া হয়েছে যে তিস্তার জল বাংলাদেশ পায় না। তিস্তার জলের জন্য বাংলাদেশের অনেক আক্ষেপ রয়েছে ভারতের প্রতি। তিস্তার জল যদি বাংলাদেশ পায় তার সাপোর্ট আমি করি। এটা বাংলাদেশ গভর্নমেন্ট আর ভারত সরকারের মধ্যে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিসপিউট ম্যাটার শেষ করা দরকার। আমরা দেখতে পাচ্ছি এই তিস্তার জল নিয়ে বাংলাদেশের জনগণের মনে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ রয়েছে। আমি এটা মানছি, তিস্তার জল বাংলাদেশের যতটুকু দেওয়ার কথা সেই জলটুকু যাতে বাংলাদেশ পায় সে তার আমি পক্ষে রয়েছি। কিন্তু ভাইয়া, ভারত বাংলাদেশের মতো একটা সরকারে চলে না। বাংলাদেশ আর ভারতের মধ্যে যে ছিটমহলগুলো ছিল, বিশাল একটা সমস্যা ছিল। ছিটমহলে যারা বসবাস করতেন তারা কিন্তু না ভারতের নাগরিক হতে পারতেন, না বাংলাদেশের নাগরিক হতে পারতেন। ভারত সরকারের ফ্যাসিলিটি তারা নিতে পারতেন, না বাংলাদেশ সরকারের ফ্যাসিলিটি নিতে পারতেন। মানে তারা দুই দেশের মাঝখানে পড়ে পিস মানে গমের মতো পিস ছিলেন। কিন্তু আজ তারা সুখী। তার কারণ মোদী সরকার আর বাংলাদেশের শেখ হাসিনাজি দুইজনে বসে এটা মীমাংসা করেছে। কিন্তু তিস্তার জল এমন একটা জটিল সমস্যা যেটা ভারতের কেন্দ্র সরকার দিতে চাইলেও পশ্চিমবঙ্গের সরকার রাজি হয় না। সমস্যাটা এখানেই। এই জন্য যদি কেন্দ্র আর রাজ্য সরকার একই পার্টির হয়, যদি বিজেপি কেন্দ্রে বসে থাকে আর রাজ্যেও যদি বিজেপি সরকার আসে, ওই দিনই মনে রাখবেন যে তিস্তার যে সমস্যা সে সমাধান হয়ে যাবে। ভারতের প্রধানমন্ত্রীর ঘোর বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি বাংলাদেশের এই তিস্তা যে সম্বন্ধে এটা
কোনো মতেই তার সম্পর্কে কথা বলতে রাজি নয়, কোনো মতেই না। যদি মমতা ব্যানার্জি রাজি থাকতো, যদি মমতা ব্যানার্জি রাজি থাকতো, তাহলে এতদিন তিস্তার সমস্যার সমাধান হয়ে যেত। শুধু মমতা ব্যানার্জির জন্যই এই সমস্যার সমাধানটা হচ্ছে না। এখন কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ যে ভারতীয় পণ্য বয়কট করছে, এতে সমস্যা না বাংলাদেশের লাভ? আমার মনে হয় এতে বাংলাদেশের লাভের থেকে ক্ষতি বেশি। দেখুন, বাংলাদেশে যখন মেট্রো চালু হয়েছে, তখন কিন্তু বাংলাদেশের যে বাস, সেই বাসের যাত্রী কম হয়ে গিয়েছে। বর্তমান সময় বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, লেখা হচ্ছে যে বাংলাদেশের যে বাস মালিক, তারা এক প্রকার নিঃস্ব হয়ে গেছে মেট্রো রেলের জন্য। তেমনি বাংলাদেশে যদি প্রোডাকশন হয়, বাংলাদেশে যদি উৎপাদন হয়, তো বাংলাদেশিদের বয়কট করা লাগবে না, ও অটোমেটিকলি বয়কট হয়ে যাবে। তাই এই বয়কট আন্দোলনে বর্তমান সময় আমার তো মনে হয় বাংলাদেশের ক্ষতি হবে। এখন আপনারা ভাবছেন কিভাবে? দেখুন, বাংলাদেশের এখন কোনো দ্রব্য উৎপাদন হয় না, আর যা হয় তাতে তাদের সম্পূর্ণ দেশের চাহিদা মেটে না। আগে সেটা মাথায় রাখতে হবে। ভারতের দ্রব্য যদি বাংলাদেশে না ঢোকে, ভারতের দ্রব্য যদি বাংলাদেশের মার্কেটে না থাকে, তাহলে বাংলাদেশের মার্কেটের অবস্থা কোথায় দাঁড়াবে, সেটা এই যারা বয়কট করছে তাদের হয়তো জ্ঞানে আসছে না। ভারতীয় পণ্য বয়কট করার পর বাংলাদেশের গরিব, দিনমজুর, মিডল ক্লাস ফ্যামিলি, এরা দ্রব্য মূল্যের হাত থেকে বাইরে চলে যাবে। দ্রব্য মূল্যের দাম প্রচণ্ড আকারে বাড়বে। ভারত থেকে যেসব পণ্য বাংলাদেশে যেত, তাতে সময় খুব স্বল্প, মানে অল্প সময়ের ভিতর বাংলাদেশে পৌঁছে যেত। অল্প টাকায় ভারত থেকে প্রচুর পরিমাণে আমদানি করতে পারত বাংলাদেশের ব্যবসায়ীরা। এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যে টাকা আর যে সময়ের ভিতর দ্রব্যগুলো ভারত থেকে বাংলাদেশে নিতে পারছিল, এই দ্রব্যগুলো যদি এখন ইউরোপের কোনো কান্ট্রি থেকে বাংলাদেশকে আমদানি করতে হয়, বা আমেরিকা থেকে যদি বাংলাদেশকে আনতে হয়, মধ্যপ্রাচ্য থেকে যদি বাংলাদেশকে আনতে হয়, থাইল্যান্ড, সিঙ্গাপুর থেকে যদি বাংলাদেশকে আনতে হয়, তাহলে বলুন তো বাংলাদেশের অর্থনীতির উপর কতটা চাপ পড়তে পারে, কতটা টাইট হতে পারে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। দেখুন, বাংলাদেশের অবস্থা বর্তমান সময়ে কিন্তু অতটা ভালো নেই। বাংলাদেশের পত্রপত্রিকা খুললেই আমরা দেখতে পাই যে বাংলাদেশ ব্যাংক লেখছে যে ডলার সংকটে ভুগছে। এই যে কোকো কোলা কেন বন্ধ হয়েছে? এই ডলার সংকটের জন্য। তার কারণ তাদের যে কর্মচারী, তাদের যে ইন্টারেস্টের টাকা, এইগুলো কিন্তু ডলার নেই, তার জন্যই কিন্তু তারা দেশের বাইরে পাঠাতে পারেনি, বাংলাদেশের বাইরে।
এই জন্যই বন্ধ করে দিয়েছে। আগামী দিনে বাংলাদেশের অবস্থা যে দুর্দশা হবে সেটা আমরা বুঝলেও বাংলাদেশিরা বুঝতে পারছে না। আমি তো চাই ভারত সরকার এই সময় স্যাংশন লাগিয়ে দিক বাংলাদেশের উপর। বাণিজ্যিক স্যাংশন যখন লেগে যাবে না, তখন কি হবে যে ভারতের বাজার তো ডাউন থাকবে, কিন্তু আমাদেরও অর্থনৈতিক ক্ষতি হবে। তাই বলে বাংলাদেশের যে কি লাভ হবে সেটা বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেত। আমার ভারত সরকারের প্রতি অনুরোধ, যত তাড়াতাড়ি বাংলাদেশের বিকল্প কোনো মার্কেট ভারত ধরতে পারবে ততই ভারতের জন্য মঙ্গল। আমরাও দেখতে চাই বাংলাদেশ ভারত থেকে দ্রব্য না নিলে কত বড় হতে পারে, কত দূর পর্যন্ত যেতে পারে। আমরাও সেটা দেখতে চাই, দেখার আগ্রহ আমাদেরও রয়েছে। বন্ধুরা, আগামী দিনে এর থেকে আরো মজার মজার টপিকে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।